নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের 30শে জানুয়ারি মার্কেটের আজকের মান্থলি এক্সপায়ারি ছিল এবং মোটামুটি মার্কেট যে অর্থে বলা যায় আজকের কিন্তু সেই অর্থে ভোলাটাইল ছিল না। মার্কেট মোটামুটি পজিটিভেই বন্ধ হয়েছে, খুব বেশি ওঠেনি, খুব বেশি নামেনি, একটা মধ্য অবস্থা কিন্তু মেনটেন করে চলেছে। আজকের মিড ক্যাপ এবং স্মল ক্যাপ দুটো একদম কমপ্লিটলি ফ্ল্যাট ছিল। যেটা ফল্টার করেছে সেটা নিফটি আইটি, প্রায় 1% ওপর নিফটি আইটিতে পতন এসেছে। বাকি নিফটি ব্যাংক নিফটি সামান্য কিছুটা উত্থান হয়েছে। নিফটি 50-তে 80 পয়েন্ট উত্থান হয়েছে। সেন্সেক্সও অনুরূপ উত্থান দেখেছে। এইটুকুনি বোঝা যাচ্ছে যে নিফটি আজকের 23,250-এর আশেপাশে বন্ধ হয়েছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে গত কয়েকদিন ধরে নিফটি যে রেঞ্জটার মধ্যে ট্রেড করছিল তার মধ্যেই ট্রেড করছে। হ্যাঁ, ঘটনা যে নিফটি মাঝখানে ভেঙে 23,800-র কাছাকাছি 22,800-র কাছাকাছি পৌঁছে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেইটাকে কোনো মতে সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছে। 23,000-এর ওপরেও কিন্তু 30শে জানুয়ারি বন্ধ হয়েছে। অর্থাৎ খুব পরিষ্কারভাবে যদি আমরা দেখতে পারি সেটা বোঝা যাচ্ছে যে নিফটি বলুন, সেন্সেক্স বলুন, ব্রডার মার্কেট বলুন, সবাই কিন্তু অধীর আগ্রহে কেন্দ্রীয় বাজেটের জন্য অপেক্ষা করে চলেছে। এটা হতেই পারে যে কেন্দ্রীয় বাজেট হয়তো নতুনভাবে একটা দিক নির্দেশ করে দেবে আমাদের ভারতীয় শেয়ার বাজারের জন্য, এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় বাজেটের পর হয়তো এটাও আমরা বুঝতে পারবো যে মার্কেট আরো বেশি পতন দেখবে নাকি মার্কেট যেখানে এই যে বেস্ট ফরমেশন করছে সেখান থেকে ফার্দার একটা উলম্ফন বা একটা আপওয়ার্ড মুভমেন্ট দেখাতে পারবে। দেখুন, বিভিন্ন কোম্পানির রেজাল্ট বেরোচ্ছে। যেদিন মার্কেটে পতন ঘটেছে, বড় পতন ঘটেছে, সেখানে ভালো রেজাল্ট করা সত্ত্বেও বিভিন্ন কোম্পানির শেয়ারে পতন এসেছে। আবার যেদিন মার্কেট ভালো করেছে সে কিন্তু কোম্পানির রেজাল্ট খারাপ করেছে, সেই দিন সেই যে কোম্পানিগুলোর রেজাল্টস খারাপ করেছে তারাও কিন্তু মোরাললেস সামলে নিয়েছে। আগের দিন অর্থাৎ 29শে জানুয়ারি আমরা খেয়াল করে দেখলে বুঝতে পারবো যে কি এক্সাইড ইন্ডাস্ট্রিজ বলুন কি টাটা মোটরস দেখুন, সেক্ষেত্রে কিন্তু সেখানে একটা উত্থান আমরা দেখেছিলাম। কিন্তু আজকে টাটা মোটরসের সর্বাধিক পতন এসেছে, প্রায় 7%-এর উপর পতন এসেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা আবার কোথাও না কোথাও সাময়িকভাবে হলেও হয়তো বা তারা আস্থা হারিয়ে ফেলেছেন টাটা মোটরসের প্রতি, এবং সেখানে কিন্তু ব্যাপক হারে মানুষজন বা বিনিয়োগকারী বলুন, ট্রেডার্স বলুন, তারা এই কোম্পানির কাউন্টারে শেয়ার্স বিক্রি করেছেন টাটা মোটরসে। এক্সাইড কিন্তু খুব খারাপ রেজাল্ট করার পর দারুণ পতন দেখার পরও মোটামুটি এখন স্টেবিলাইজ করে গেছে। যে কোম্পানিজগুলো সর্বাধিক পতন দেখেই চলছিল গত কয়েকদিনের মধ্যে, সেইগুলোর মধ্যে আবার কিছু কিছু ফিরে আসার চেষ্টা করছে। এর মধ্যে কিছু রিনিউয়েবল এনার্জি কোম্পানিজ রয়েছে যারা আবার ফিরে আসার চেষ্টা করছে, কিছু ইনফরমেশন টেকনোলজিস কোম্পানি রয়েছে যারা কেউ ভালো রেজাল্ট করেছে, কেউ হয়তো বা ততটা ভালো রেজাল্ট করেনি, তারাও মোরাললেস স্টেবিলাইজ করার চেষ্টা করছে নিজেদের। আসুন আজকে দেখে নিই যে মোরাললেস টপ গেনার্স কোনগুলো ছিল। দেখুন, হিতাজি এনার্জি যেটা রয়েছে সেটা কয়েকদিন পতন দেখেছিল, আজকের কিন্তু দারুণ উত্থান এসেছে, 20% আপার সার্কিট খেয়েছে এই কোম্পানিটা। এছাড়া আমরা যদি দেখি যে অ্যাসোসিয়েটেড অ্যালকোহল 14.29% আজকের উত্থান দেখেছে। এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে, বেভারেজ কোম্পানি, অ্যালকোহলিক বেভারেজ কোম্পানি, এবং রেজাল্ট খুব ভালো করেছে ডিসেম্বর কোয়ার্টারে। মাঝখানে যে বলেছিলাম যে রেজাল্ট খুব ভালো হওয়া সত্ত্বেও যেদিন কোম্পানি যেদিন শেয়ার মার্কেটে দারুণ পতন হচ্ছিল সেখানেও কিন্তু এই কোম্পানিটা প্রায় 7%-এর ওপর পতন দেখেছিল। আজকে কিন্তু আবার সেখান থেকে ফিরে এসেছে এবং লাইফ হাই ছুঁয়ে গেছে। কেপি গ্রিন ইঞ্জিনিয়ারিং 15.79% উত্থান দেখেছিল মিড মার্কেটে। নেটওয়েব টেকনোলজিস যেই মুহূর্তে ডিপসিকের ইনফরমেশনটা এসেছিল, এনভিডিয়ার মতন কোম্পানি 16%-এর উপর পতন দেখেছিল, সেই দিন নেটওয়েব টেকনোলজিস 10% পতন দেখেছিল, আজকের আবার ফিরে এসেছে। বহুদিন সাইড ওয়াইজ মুভমেন্ট দেখছিল ওলেকট্রা গ্রেন্টে, সেইটা আজকের কিন্তু প্রায় 7.31% উত্থান দেখেছে। কার্ট্রেড টেকনোলজিস, মজার ব্যাপার হচ্ছে আজকেরও 52 উইকস হাই, এটা নিউ এজ কোম্পানিজগুলোর মধ্যে অন্যতম, এটাও আজকে 52 উইকস হাই ছুঁয়েছে এবং এটা আজকে 6.27%-এর উপর উত্থান দেখেছে।
এছাড়া সোলার ইন্ডাস্ট্রিজ কেমিক্যাল কোম্পানি 5% উপর উত্থান, শিলচার টেকনোলজিস ট্রান্সফর্মার কোম্পানি 5% উপর উত্থান। এছাড়া ভোল্ট্রাম, দেখুন ট্রান্সফর্মার কোম্পানিজগুলো যদি খেয়াল করে দেখেন তারা বেশ খানিকটা তারা সংশোধনের মধ্যে দিয়ে গিয়েছে, এরপর কিন্তু গত কয়েকদিনের মধ্যে আবার তারা রিট্রেস করছে, আবার তারা ফিরে আসার চেষ্টা করছে। শিলচর টেকনোলজিস বলুন, ভোল্ট্রাম বলুন, এদের স্টক প্রাইসে উত্থান দেখলেই ডেফিনেটলি বুঝতে পারবেন এরা আবার নিজেদের মধ্যে ফিরে আসার চেষ্টা করেছে। এছাড়া কেপিআই গ্রিন এনার্জি আজকে 5% উত্থান দেখেছে। তবে কি খারাপ পারফরমেন্স করেছে আজকের দিনে এমন কোনো কোম্পানিজ নেই, বহু কোম্পানিজ রয়েছে। এর মধ্যে ওয়ার্লপুল 20% লোয়ার সার্কিট খেয়েছে, ভোল্টাস 14%, দীপক ফার্টিলাইজার 13.12% পতন দেখেছে, রেমন্ড লাইফস্টাইল 10.52%, আসাহি সংওয়ান 9.9%, টাটা মোটর 7.57% পতন। এবিবি ইন্ডিয়া, এখানে খেয়াল করে দেখুন এবিবি ইন্ডিয়া কি ধরনের উত্থান দেখিয়েছিল গত কয়েক মাস ধরে, দিনের পর দিন 52 উইকস হাই ক্রমাগত দেখেই চলেছিল, দারুণ সম্পদ সৃষ্টি করে দিয়ে যাচ্ছিল। সেখানে কিন্তু এই কোম্পানিটা আজকে 52 উইকস লো দেখেছে। তার মানে এটা যেটা বোঝা যাচ্ছে যে কোম্পানি যত ভালোই হোক না কেন তারও কিন্তু খারাপ দিন আসে, তারও 52 উইকস লো আসে, এবং তারা যখন ডেফিনেটলি ভালো পারফরমেন্স করে তাদের 52 উইকস হাইও তাদের দিনের পর দিন ছুতে থাকে। এখন মার্কেট একটু সফট রয়েছে, নিফটি সেন্সেক্স ব্রডার মার্কেটে কারেকশনস চলছে। এই এবিবি মতন স্টকসগুলো যেগুলো অত্যন্ত হাই পিইতে ট্রেড করছিল সেইগুলো আস্তে আস্তে কারেকশন চলছে, এবং যেটা বিনিয়োগকারীদের জন্য, দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য ডেফিনেটলি সুবিধাটা অবশ্যই তৈরি করে দিচ্ছে। যদিও এক্ষেত্রে বলে নেওয়ার দরকার যে বাই সেলের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনাদের ওপর, কেবলমাত্র আমি ফান্ডামেন্টাল দিকগুলো কিন্তু আলোচনা করার চেষ্টা করছি। এছাড়া গ্র্যাভিটা ইন্ডিয়া ডেফিনেটলি আপনারা খেয়াল করে দেখেছেন গত 2-3 বছর ধরে কি দারুণ পারফরমেন্স দিয়েছে, সেটাও আজকে টপ লুজার 6.32% পতন। ইন্টেলেক্ট ডিজাইন অ্যারেনা কোভিডের পরবর্তী সময় থেকে দারুণ উত্থান দেখেছিল, কয়েক গুণ মানে মোটামুটি শেয়ার স্টক প্রাইস যেটাকে বলে উত্থান দেখেছিল, সেটা আজকের 5.82% পতন দেখেছে। ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস কেবলমাত্র সামনের মানে গত কয়েক মাসের যদি আপনারা ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসের পারফরমেন্স দেখেন চমকে যাবেন, কি দুর্দান্ত পারফর্ম করেছে। এটাও কিন্তু বহু বছর ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস সেটাও সাইড ওয়াইজ মুভমেন্ট করেছিল, তারপর কিন্তু এক বছরে দুর্দান্ত উত্থান দেখলো। এটাই কিন্তু শেয়ার বাজারের বৈশিষ্ট্য, যে খুব ভালো কোম্পানিজ সাইড ওয়াইজ মুভমেন্ট করতে পারে, কোনো স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন বছরের বছর নাও দেখাতে পারে, কিন্তু এরকম কোনো একটা বছর আসবে যখন সেটা তার এই যে মোমেন্টাম একটা নেবে, সাইড ওয়াইজ মুভমেন্ট থেকে ব্রেক করে চলে আসবে, মাল্টি ইয়ার হাই ক্রমাগত ভাঙতে ভাঙতে উপরের দিকে উঠবে। সেটাই ঘটেছে ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেসের ক্ষেত্রে। সুইগি আবার নিউ এজ সার্ভিসেস কোম্পানি 5.47% পতন দেখেছে। এটা এক্ষেত্রে বলার প্রয়োজন রয়েছে, এর প্রায় যমজ ভাই বলা চলে জোম্যাটোর ক্ষেত্রে। যেভাবে স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছিল, প্রাথমিকভাবে লিস্টিং ভালো হয়েছিল, তারপর সেখান থেকে মানুষের মোহভঙ্গ হয়, সেখান থেকে তাদের প্রায় 60%-এর ওপর মার্কেট ক্যাপিটাল ক্ষয় হয়েছিল, সেখান থেকে আবার দারুণভাবে রিবাউন্ড করে জোম্যাটো। এটা একই ঘটনা সুইগির ক্ষেত্রেও ঘটবে কিনা সেটা তো কেবলমাত্র সময় বলবে, অথবা এটার জনপ্রিয়তা কতখানি সে মানুষের মধ্যে তৈরি হচ্ছে এবং মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা কতখানি তৈরি হচ্ছে, এরা নিজেদের ব্যবসা ডাইভার্সিফাই করতে পারছে কিনা, যেভাবে জোম্যাটো করছে সেটা যদি সুইগিও করতে থাকে, সেক্ষেত্রে সুইগিরও ক্ষেত্রে সফল না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু মনে রাখতে হবে যে এই দুটো কোম্পানি কিন্তু নিউ এজ কোম্পানি হওয়া সত্ত্বেও প্রাথমিকভাবে কিন্তু এরা দুটোই লস মেকিং কোম্পানি ছিল, বা এর মধ্যে সুইগি ডেফিনেটলি এখনো লস মেকিং কোম্পানি রয়েছে। জোম্যাটোর ক্ষেত্রে যেটা ঘটনা, যে নিঃসন্দেহে মানুষের মধ্যে একটা দারুণ মোহ রয়েছে এই জোম্যাটোর মতন কোম্পানিকে নিয়ে, কিন্তু এর যে মার্কেট ক্যাপিটাল, এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি এবং মেজর দুটো ইন্ডাইসেসের একটার অংশ জোম্যাটো, কিন্তু তা সত্ত্বেও এর যেটা প্রফিট তার হওয়া উচিত মার্কেট ক্যাপিটালের তুলনায়, সেটা কিন্তু জোম্যাটোর নেই। মেনলি যে জোম্যাটোর প্রফিটটা এখনো চলে যাচ্ছে কেবলমাত্র কিন্তু তার আদার ইনকামের মাধ্যমে। এছাড়া চলে আসি হচ্ছে আজকের 52 উইকস লো এবং 52 উইকস হাই, এটার আলোচনার কেন প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে খারাপ কোম্পানিজ যেরকম 52 উইকস লো দেখে, সেরকম খুব ভালো ভালো কোম্পানিজও 52 উইকস লো দেখতে পারে। যেমন টাটা মোটরস, কত টাটা মোটরসের মোটামুটি মার্কেট ক্যাপিটাল প্রায় জোম্যাটোর মতো, যেখানে জোম্যাটো 200-300 কোটি টাকার প্রফিট পার কোয়ার্টার করে থাকে, সেখানে টাটা মোটরসের খারাপ পারফরমেন্স মানে কিন্তু 5,400 কোটি টাকা ডিসেম্বর কোয়ার্টারে 2024। যদিও দুটো সম্পূর্ণ আলাদা সেক্টর, কিন্তু তা সত্ত্বেও বলতে হবে যদি মার্কেট ক্যাপিটালের তুলনা করে থাকি, সেক্ষেত্রে কিন্তু টাটা মোটরস বছরে প্রায় 20,000 কোটি টাকার মতন
তারা প্রফিট জেনারেট করছে। এখানে জোম্যাটোর যদি প্রফিট আমরা দেখি সেটা মোটামুটি 800 থেকে 1000 কোটি টাকার মধ্যে এখন সীমাবদ্ধ রয়েছে। তার মানে এটা ডেফিনেটলি এরকম নয় যে জোম্যাটো ভবিষ্যতে তার প্রফিট বৃদ্ধি করতে পারবে না। ঠিক একই কথাও সাজে টাটা মোটরসের ক্ষেত্রে। টাটা মোটরসও কিন্তু এখান থেকে অনেক বেশি প্রফিট বৃদ্ধি করার ক্ষমতা রাখে। আবার যদি গ্লোবাল পারফরমেন্স তার ভালো না হয়, যেভাবে তার জিএলআর এ স্লো ডাউন হয়েছে, তারা বলছেন যে হ্যাঁ চায়নার যে বিজনেস রয়েছে সেখানে জিএলআর এর গ্রোথে একটা বাধা সৃষ্টি হয়েছে, কিন্তু এছাড়াও বহু অন্যান্য মার্কেট রয়েছে বিশ্বে যেখানে টাটা মোটরস ভালো করতে বদ্ধপরিকর। এছাড়া টাটা মোটরসের আরেকটা খবর আমি আরেকটি ওয়েবসাইট থেকে পেয়েছি, সেখানে তারা বলছেন, এখানে কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্টলি এটা ভেরিফাই করিনি এই তথ্যটা, যে টাটা মোটরসও নাকি ইলেকট্রিক মোটরসাইকেল সেগমেন্টে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে তারা নিজেদের যে ইলেকট্রিক ব্যাটারিজ তারা নিজেরাই ডেভেলপ করবে ইনহাউস কোলাবোরেশনের মাধ্যমে। আপনাদের অনুরোধ করবো যে আপনারা যারা টাটা মোটরস সত্যি ইলেকট্রিক ব্যাটারিজ তৈরি করে সেটা তাদের ইলেকট্রিক মোটরসাইকেল তৈরির কাজে লাগাবে কিনা সেই তথ্যটা দয়া করে ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করে নেবেন, বা আপনারা দয়া করে নিজের রিসার্চ করবেন। এটা আমি আবার বলছি ইন্ডিপেন্ডেন্টলি আমি ভেরিফাই করিনি। এবার চলে আসি, দেখুন আইটিসি হোটেলস 260 টাকা তার প্রাথমিক দাম ছিল, কিন্তু সেখান থেকে আইটিসি গত দুদিন লিস্টিং হওয়ার পর থেকে, অর্থাৎ 29শে জানুয়ারি এবং 30শে জানুয়ারি দুটো দিনই কিন্তু তাতে আমরা পতন দেখেছি। আজকে কিন্তু লোয়ার সার্কিট খেয়েছে আইটিসি হোটেলস, এবং আইটিসি হোটেলসের এই দুটো দিন দিয়ে ডেফিনেটলি বিচার করা যায় না। এটা যেহেতু লোয়ার সার্কিট খেয়েছে, এরপর আমাদের দেখতে হবে আর কদিন। ইউজুয়ালি যদি পরপর লোয়ার সার্কিট খেতে থাকে সেক্ষেত্রে আরও 3টে অতিরিক্ত দিন হয়তো আইটিসি 51st স্টক হিসাবে আইটিসি হোটেলস সেটা নিফটিতে থাকতে পারে। এবার যদি দেখা যায় যে আইটি হোটেলস এর পরে লোয়ার সার্কিট খাবে কিনা, বা আইটিসি হোটেলসের ক্ষেত্রে এটা হতেই পারে যে অনেকে আইটিসি হোটেলস বিক্রি করে দিয়ে তারা টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছেন, বহু বিনিয়োগকারী রয়েছেন, তারা হয়তো আইটিসি হোটেলস ধরে রাখতে চাইছেন না, এটা হতেই পারে। এবং সেক্ষেত্রে আইটিসি হোটেলসের সাময়িক একটা ছোট ডিসরাপশন ডেফিনেটলি চলছে। তবে আইটিসি হোটেলস কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হোটেল কোম্পানিজ, বিভিন্ন বিশেষজ্ঞ এবং বিভিন্ন নিউজ চ্যানেলে যেটা বলছে। এবং আইটিসি হোটেলসে যারা গেছেন বা আইটিসি হোটেলসের যেখানে যদি কেউ স্টে করে থাকেন বা সেখানে কেউ যদি রেস্টুরেন্টসগুলোতে খেয়ে থাকেন, সেক্ষেত্রে তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা ভালো হতে পারে, খারাপও হতে পারে, এইটুকুনি। তবে আইটিসি হোটেলস কিন্তু যেটাকে বলা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রেটেড কোম্পানিজ, হোটেল চেনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রেটেড ইন্ডিয়ান হোটেল চেইনস, এইটুকুনি বলা যেতে পারে। ইজি ট্রিপ প্ল্যানার সেই যে তাদের যারা প্রমোটার্স তারা যে সেই যে স্টেক সেল করেছেন, তারপর যেন ইজি ট্রিপ প্ল্যানার্সের প্রতি মানুষের বিশ্বাসটা সাংঘাতিকভাবে কমে গেছে। ক্রমাগত প্রত্যেক দিনই কিন্তু 52x লোক এটা খেয়েই চলছে। এটা ডেফিনেটলি উদ্বেগের বিষয়। বারবার বিভিন্ন সময় বিভিন্ন এপিসোডে এটাই আলোচনা করার প্রয়োজন হয়েছে এবং ভবিষ্যতে হয়তো আলোচনা করব যে দেখুন, প্রমোটার যখন নিজের কোম্পানির স্টেক ক্রমাগত বিক্রি করতে থাকেন, যেমন হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিসের ক্ষেত্রেও এই একই সমস্যা হয়েছিল। যখন হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিসের ক্ষেত্রে তাদের প্রমোটার স্টেক সেল করেছিলেন, তখনও কিন্তু হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিসের ক্ষেত্রেও এই ধরনের একটা বিশ্বাসহীনতা কাজ করেছিল বিভিন্ন বিনিয়োগকারীদের মধ্যে। সেটাও ইজি ট্রিপ প্ল্যানারের ক্ষেত্রেও সত্যি কথা, সেটা হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিসের ক্ষেত্রেও সত্যি কথা। এবং বহুদিন আগে, মানে বহু বছর আগে এইচডিআইএল বলে এই কোম্পানি, যেটা দারুণ একটা কেলেঙ্কারি হয়, যার ফলে এইচডিআইএল কোম্পানিতে সেই স্টক লিটারালি প্রায় 99% ওয়েলথ ডিস্ট্রয় করে বিনিয়োগকারীদের। সেই যে কোম্পানিটা, সেখানেও কিন্তু প্রমোটার ক্রমাগত তার স্টেক সেল করে যাচ্ছিলেন। তার মানে এটা ডেফিনেটলি দাঁড়ায় না যে ইজি ট্রিপ প্ল্যানার সেই এইচডিআইএল এর মতন খারাপ কোম্পানি, বা খারাপ বলাটা উচিত না, যারা তাদের প্রমোটাররা তারা অসাধু উপায় অবলম্বন করেছিলেন সেটা তো ডেফিনেটলি বলা যায় না, বা সেটা হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিসের ক্ষেত্রেও বলা যায় না। এইটাই প্রমাণ করে যে একটা বা দুবার যদি একজন প্রমোটার স্টেক সেল করতেই পারেন, সেক্ষেত্রে এটা বিশেষ মানে ভীতির কারণ হয় না। কিন্তু যখন ক্রমাগত একটি কোম্পানি প্রমোটাররা স্টেক সেল করে যান, তখন একটা বিশ্বাসহীনতা বা বিশ্বাসযোগ্যতার অভাব বোধ হয় বিনিয়োগকারীদের, দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী বা শর্ট টার্ম ইনভেস্টার্স বা ট্রেডার্স যাই বলুন না কেন। এছাড়া হুনাসা কনজিউমার্সের ক্ষেত্রে যেটা বলতে হবে যে এই কোম্পানিটা দারুণ ইউফোরিক একটা অবস্থার মধ্যে শুরু করেছিল, তখন রোরিং বুল মার্কেট ছিল, দারুণ তার ওয়েলথ ক্রিয়েশন হয়েছিল, সেখান থেকে প্রায় 60% পতন অলরেডি দেখে ফেলেছে কিন্তু গত 6 মাসের মধ্যে হুনাসা কনজিউমার। এবং সেই সময় বলতে বাধা নেই যে এটাও অত্যন্ত মোটামুটি মাস 6 আগে অত্যন্ত চড়া ভ্যালুয়েশনে ট্রেড করছিল, আজকে যেটা নেমে গেছে। এবং তার পেছনে ডেফিনেটলি এটাও কারণ যে বিনিয়োগকারীরা বা ট্রেডার্সরা মনে করেছেন এর অত্যন্ত হাই পি ট্রেড, যে পি যেটা ছিল প্রাইস টু আর্নিংস পার শেয়ার, সেটা
ডেফিনেটলি এর মেরিট জাস্টিফাই করে না, সুতরাং তারা সেই কোম্পানিতে ক্রমাগত শেয়ার্স বিক্রি করে দিয়েছেন এবং এটা আজকেও 52x লো ছুঁয়েছিল। লাওপালা আরজি আপনারা ডেফিনেটলি যারা কাটলারিজ ইউজ করেন এই কোম্পানির, তারা এর কোম্পানির কোয়ালিটি সম্বন্ধে ডেফিনেটলি জেনে থাকবেন, কিন্তু এটারও এই ক্ষেত্রে একই প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে এখানেও কিন্তু একটা মেজর প্রবলেম হাই পি ভ্যালুয়েশন। এক্ষেত্রে আরেকটা যেটা ঘটনা ঘটেছিল সেটাও কয়েক বছর আগে অবশ্য, সেটা হচ্ছে এর যারা মানে যিনি এমডি তিনি কিন্তু নিজের ইনকাম মানে তিনি যে পার্সোনাল যে স্যালারিটা ড্র করছিলেন সেটা সিগনিফিকেন্টলি বৃদ্ধি করে নিয়েছিলেন, সেটা নিয়েও দারুণ চারিদিকে চর্চা হয়েছিল, সংবাদপত্রে সেই খবর বেরিয়েছিল, যদিও সেটা কখনোই এটা বলা উচিত না, তার 3 বছরের আগের এফেক্ট এখন এর উপর পড়ছে, কিন্তু এটা ডেফিনেটলি 52x লো আজকে ছুঁয়েছে। 52x হাই কারা গেছে, 52x হাইয়ের মধ্যে রয়েছে বাজাজ ফিনান্স, খুব ভালো রেজাল্ট করেছে, ক্রমাগত কোয়ার্টার আফটার কোয়ার্টার তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি করে চলেছে, রেভিনিউ বৃদ্ধি করে চলেছে, এরা মানে খুব শর্ট মানে যেটাকে স্মল টিকিট লোন সেটা দিয়ে থাকে, যারা বিভিন্ন মলে যান তারা ডেফিনেটলি এর ব্যবহার দেখে থাকবেন, বহু মানুষ এর কার্ড ব্যবহার করে থাকেন এবং এরা একটা দারুণ নেটওয়ার্ক সৃষ্টি করেছে এবং কনজিউমার্সদের অবশ্যই একটা ট্রাস্ট তাদের মধ্যে তৈরি করতে পেরেছে এবং খুব স্বাভাবিকভাবে বাজাজ ফিনান্সও কিন্তু আমরা খেয়াল করে দেখেছি দিনের পর দিন কোয়ার্টার আফটার কোয়ার্টার ক্রমাগত ইমপ্রুভ করে চলেছে। আগের দিনে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এসআরএফ খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, 52x হাই। কার্টরেট টেকনোলজিস আগেই বলেছি 52x হাই। এছাড়া এএমআই অর্গানিক্স বিগতকাল 20% আপার সার্কিট ছিল, আজকেরও 52x হাই ছুঁয়েছে। এছাড়া জেনসার টেকনোলজি সেটা 52x হাই ছুঁয়েছে, অ্যাসোসিয়েটেড অ্যালকোহল 52x হাই, আরআরপি সেমিকন্ডাক্টরস 52x হাই ছুঁয়েছে। তার মানে এইটা যেটা বোঝা যাচ্ছে যে কোম্পানিজগুলো যারা ভালো পারফরমেন্স করেছে তাদের কিন্তু বিনিয়োগকারীরা ক্রমাগত তারা পুরস্কৃত করে চলেছেন। আজকের বেশ কয়েকটা কোম্পানির রেজাল্টস ডেফিনেটলি বেরিয়েছে, সেই কোম্পানিজগুলোর রেজাল্টস নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথম কথা ভ্যারি এনার্জিস খুব ভালো রেজাল্ট করেছে, 296% ইয়ার অন ইয়ার প্রফিট তারা বৃদ্ধি করেছে। বর্তমানে ডিসেম্বর 2024 কোয়ার্টারে 493 কোটি টাকার তারা প্রফিট দেখিয়েছে। কোয়ার্টার 3 রেভিনিউ বৃদ্ধি করেছে 116%, 3457.28 কোটি টাকার তারা প্রফিট দেখিয়েছে এবং বিগত বছরে ডিসেম্বর 2023-এ ভ্যারি এনার্জিজের রেভিনিউ ছিল 1596.183 কোটি টাকা এবং তাদের প্রফিট ছিল মাত্র 124.5 কোটি টাকা, সিগনিফিক্যান্ট ইম্প্রুভমেন্ট। সেপ্টেম্বর 2024-এর তুলনা ভ্যারি এনার্জিজ কিন্তু প্রায় 130 কোটি টাকা 132 কোটি টাকার মতো প্রফিট বৃদ্ধি করেছে, 361.6 কোটি টাকার তারা প্রফিট দেখিয়েছিল সেপ্টেম্বর 2024-এ। এছাড়া ওয়ারি এনার্জিজের যারা কর্মকর্তা তারা বলেছেন এই তথ্যটা উল্লেখযোগ্য যে আমি মানি কন্ট্রোল থেকে নিয়েছি ওয়ারি এনার্জিজের যে ইনফরমেশনটা। এখানে সেখানে যে তথ্যটা আমরা দেখছি সেটা হচ্ছে এনার্জি স্টোরেজ সিস্টেমের উপর ওয়ারি এনার্জিজ ফোকাস করতে চলেছে। গ্রিন হাইড্রোজেন ইনভার্টার্স তারা তৈরি করতে চান, রিনিউয়েবল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে চান, এছাড়া সোলার মডেলস এবং সোলার প্যানেলস তৈরি করতে এরা সিদ্ধহস্ত। এদের 15 থেকে 20% রেভিনিউ আসে কিন্তু আমেরিকান মার্কেটস থেকে, যেখানে তারা আরও এক্সপ্যান্ড করার চেষ্টা করছে। ঠিক যেভাবে আদানি গ্রুপ তারা রিনিউয়েবল এনার্জি জন্য হিউজ ইনভেস্টমেন্ট আমেরিকাতে করতে চান বলে তাদের কর্ণধার শ্রী গৌতম আদানি জানিয়েছিলেন কয়েক মাস আগে। এছাড়া তাদের ওয়ারি এনার্জিজ এছাড়াও জানিয়েছে যে 26.5 গিগাওয়াটের তাদের অর্ডার বুক রয়েছে, অর্থাৎ যেটা আনুমানিক মূল্য প্রায় 50,000 কোটি টাকা এবং খুব স্বাভাবিকভাবে ওয়ারি এনার্জিজেও কিন্তু বিনিয়োগকারীরা দারুণ খুব স্বাভাবিকভাবে তাদের যেটা বলে বিশ্বাস কিন্তু আবার ফিরে এসেছে। এবার চলে আসি হচ্ছে যে দ্বিতীয় কোম্পানি বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, সরকারি কোম্পানি, ডিফেন্সের কোম্পানি, খুব উন্নত মানের ফান্ডামেন্টালি কোয়ালিটি কোম্পানি। বাই সেল রিকমেন্ডেশন নয়, ইন জেনারেল ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছি এবং এদের রেজাল্টস নিয়ে আলোচনা করছি। 860 কোটি টাকা এদের প্রফিট ছিল ডিসেম্বর 2023-এ, সেখান থেকে সিগনিফিকেন্ট প্রফিট এরা ইম্প্রুভ করেছে। 1312 কোটি টাকার প্রফিট এরা জেনারেট করেছে ডিসেম্বর 2024-এ। সেপ্টেম্বরে কিন্তু এদের সেপ্টেম্বরে ছিল এদের 1093 কোটি টাকার প্রফিট, অর্থাৎ কি ডিসেম্বর বলুন এই 2024 কি সেপ্টেম্বর 2024 বলুন, দুটোতেই এরা ভালো পারফরমেন্স করে দেখিয়েছে। এছাড়া যেটা আরেকটা 3 নম্বর কোম্পানি, যেটা ভারতবর্ষের অন্যতম বড় কোম্পানির মাদার মানে যেটা ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজ, রেজাল্টের দিক থেকে দারুণ ডিসঅ্যাপয়েন্ট করেছে। যেটা 1973 কোটি টাকা প্রফিট ছিল, সেইটা কমে দাঁড়িয়েছে প্রায় মোটামুটি 222 কোটি টাকার কাছাকাছি, অর্থাৎ সিগনিফিক্যান্ট প্রফিট ডিক্লাইন হচ্ছে, প্রায় 97%
প্রফিট ডিক্লাইন করেছে আদানি এন্টারপ্রাইজেসের ক্ষেত্রে 229 কোটি টাকা, তুমি প্রিসাইজ। এই তথ্যটা আমি পেয়েছি ইকোনমিক টাইমস থেকে। এর কারণটা হিসাবে এরা যেটা বলছেন যে এদের হিউজ ফরেন এক্সচেঞ্জ ফরেক্স লস হয়েছে। কারণটা বড় অদ্ভুত এবং খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এদের ফিন্যান্সিং কস্ট দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়াতে যে আদানিদের মাইনিং রয়েছে, তারা যে সেখানে খনন করেন, সেইখানে কিন্তু তাদের দারুণ খরচ বৃদ্ধি হচ্ছে, কারণ অস্ট্রেলিয়ান ডলারে হিউজ ডেপ্রিসিয়েশন এসছে এবং এর ফলে এদের একটা মারাত্মক লস হয়েছে। এবং তবে তারা বলছেন যে তারা খুব দ্রুত কিন্তু এই লসটাকে রিকভার করবেন। এই যে ডেপ্রিসিয়েশন হচ্ছে অস্ট্রেলিয়ান ডলারে, এখান থেকে তারা বেরিয়ে আসতে পারবেন, কারণ এদের যে ফ্ল্যাগশিপ কোম্পানি, এদের অন্যান্য বিজনেসেস রয়েছে যেগুলো এরা কিন্তু ইনকিউবেট করছেন। এর মধ্যে এয়ারপোর্ট বিজনেস রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের বিজনেসেস রয়েছে, ডিফেন্স রয়েছে, সেগুলো কিন্তু আদানি এন্টারপ্রাইজেসের অন্তর্গত। যেটা তাদের বক্তব্য, তারা ডেফিনেটলি ভবিষ্যতে তারা ইমপ্রুভ করবেন। এছাড়া যেটা আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের যে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, তারা কিন্তু তাদের ইন্টারেস্ট রেট হোল্ড করে রেখেছে, আনচেঞ্জ রেখেছে। এইটা ঘোষণার পরে কিন্তু ইউএস মার্কেট দারুণভাবে নেমে এসেছিল, কিন্তু সেখান থেকে খুব স্মার্টলি রিকভার করেছে। অর্থাৎ যেখানে তাদের যে রিজার্ভ ব্যাংকের যিনি চিফ মিস্টার পাওয়েল, তিনি জানিয়েছেন যে এটা আপাতত তিনি সাময়িকভাবে একটু কশাস, কারণ তিনি দেখতে চান যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা স্টেবিলাইজ করছে, ইনফ্লেশন রেট সেটা স্টেবিলাইজ করছেন। পরবর্তী খাতে তাদের কাছে তো সময় আছে, সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে 2025-এ এখনো ইউনাইটেড স্টেটসের মার্কেট আশায় থাকবে, কারণ তিনি কিন্তু হকিশ কোনো মনোভাব দেখাননি, কিন্তু কশাসলি অপটিমিস্টিক, এইটাই বলা যেতে পারে, বিশেষ করে ইউএস মার্কেটসের ক্ষেত্রে। আজকের এশিয়ান মার্কেটসও ভীষণ ফ্ল্যাট ছিল এবং ভারতীয় মার্কেট ডেফিনেটলি আপনারা দেখেছেন মারাত্মক কোনো প্যানিক কিন্তু তারা ক্রিয়েট করেনি। এবং দেখা যাক যে সামনে আর হাতে 2 দিন রয়েছে কেন্দ্রীয় বাজেটের আগে। শনিবারও মার্কেট খোলা থাকবে, এটা বিভিন্ন সংবাদপত্রে এবং নিউজ মিডিয়াতে প্রচারিত হচ্ছে। এবং শুক্রবার কালকে তো মাঝখানে একটা দিন, তারপর কেন্দ্রীয় বাজেটের দিন তো মার্কেট আমরা ডেফিনেটলি দেখতে পারবো যে কি অবস্থায় মার্কেট থাকছে বা মার্কেট রিয়াক্ট করবে। যাই হোক, এখানেই শেষ করছি। এইটুকুনি বলা যেতে পারে যে মার্কেট অ্যান্টিসিপেট করার চেষ্টা করছে, মানে যেটাকে বলে ওয়েটিং উইথ অ্যাবেটেড এক্সপেকটেশনস, এবং সেটা আমাদের কোন দিকে নিয়ে যায় আমাদের দেখতে হবে। তবে ওই একটা কথাই যেটা সবসময় বলে থাকি, প্রত্যেকটা কোম্পানির কখনো ভালো দিন আসবে, কখনো খারাপ দিন আসবে, কখনো ইনডিফারেন্ট সময় যাবে, কিন্তু ওভারঅল কিন্তু ওয়েলথ ক্রিয়েশন, যেটা বিশেষজ্ঞরা সবসময় বলে থাকেন, বড় বড় বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা সবসময় একটা কথাই বলেন যে ওয়েট করতে হবে, ধৈর্য ধরে ওয়েট করতে হবে। এরকম টাইম কেটে যাবে, মার্কেটের স্বভাব চরিত্রই তাই, কখনো উঠবে, কখনো নামবে, আতঙ্ক সৃষ্টি করবে, কখনো আমাদের ওভারওয়েলম করবে উইথ পারফরমেন্স, কখনো মার্কেট কেন নামছে সেটাও বুঝতে পারবো না, কখনো মার্কেট কেন উঠছে সেটাও বুঝতে পারবো না। কিন্তু ওভারঅল যদি আমরা ধৈর্য ধরে বসে থাকি, ডেফিনেটলি আমাদের বাঙালি বিনিয়োগকারীদের জন্য ওয়েলথ ক্রিয়েশনটা অসম্ভব নয়। এখানেই শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। এখানে কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না, বা এমনকি কোনো ধরনের ইনফ্লুয়েন্স করা হয় না। এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এবং এখানে শেয়ার কি, শেয়ারের দাম কেন ওঠে, কেন নামে, ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে, এটা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন ফান্ডামেন্টাল কোয়ালিটিস একটা কোম্পানি নিয়ে আলোচনা হয়, কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে আলোচনা হয়। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, তাহলে কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। এবং সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যিই ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার এবং শুভ সন্ধ্যা।